গ্রীষ্মের তপ্ত রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে আরজু আছে। গরমে ঘেমে একাকার অবস্থা তার। ফর্সা মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। রোদে কিছুক্ষণ দাঁড়ালেই তার এই অবস্থা হয়। ঠিক এই কারণেই গ্রীষ্মকাল তার ভীষণ অপছন্দ। সে বারবার হাতে থাকা ঘড়িটার দিকে সময় দেখে নিচ্ছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর রাস্তার অপোজিটে কাউকে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হয়তো তার অপেক্ষার অবসান ঘটেছে। মানুষটি রাস্তা পার হয়ে তার সামনে এসেই দুই কানে হাত দিয়ে সরি বলতে লাগল। এতক্ষণ মানুষটির উপর ক্ষিপ্ত থাকলেও এই মুহূর্তে দুই কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা তার কাছে ভীষণ কিউট মনে হচ্ছে। কিউট মেয়েদের এই ধরনের অ্যাক্টিভিটিগুলো তাদের কিউটনেস আরও বাড়িয়ে দেয়। যারাকে এখন ঠিক তেমন কিউট লাগছে। আরজু নিজের কাঠিন্যতা বজায় রেখে বলল, এই রোদের মধ্যে আমি 20 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণে আসার সময় হলো? আচ্ছা সরি বাবা, এখন চলতো শপিং শেষ করে আবার ক্লাসে যেতে হবে। নেক্সট টাইম আমি আর তোর কোনো শপিংয়ে যেতে পারবো না। যারা আরজুর গাল টেনে আদুরে গলায় বলল, আমার কিউটি পাই, রাগ করিস না। তোর চয়েজ অনেক ভালো, এই জন্যই তো তোকে নিয়ে যাই। হয়েছে আর মাখন মারা লাগবে না, চল। গরমে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, তোকে মলে যেয়ে কাশ্মীরি ফালুদা খাওয়াবো, একদম ঠান্ডা হয়ে যাবি। একটা রিকশা ডেকে দুই বান্ধবী চলে গেল শপিং মলের দিকে। ব্যস্ত শহরের ট্রাফিক ঠেলে ক্যাম্পাসে এগিয়ে চলছে আরজু আর যারা। এই দুজন একসাথে হলে যেন কথার বহর ছুটে। গলায় গলায় ভাব এদের। ভার্সিটির প্রথম দিন থেকেই যারার সাথে বন্ধুত্ব হয় তার। সাইকোলজি ডিপার্টমেন্টের 3য় বর্ষের স্টুডেন্ট তারা। এদের বন্ধু মহল আবার বেশ বড়, পুরো গাং নিয়ে চলে। আজকাল এদের মধ্যে সিনিয়র ভাব চলে এসেছে। মাঝে মাঝে জুনিয়রদের রাগিং দিতে দেখা যায়, ঠিক যেমনটা তারা ফেস করেছিল যখন ফ্রেশার ছিল। ক্যাম্পাসে পৌঁছেই দেখল মাঠে বসে আছে ফুয়াদ, রামিম, শুভ আর সাবিহা। শুভ আর আরজু স্কুল ফ্রেন্ড। সেই ছোট থেকেই তাদের বন্ধুত্ব। ভাগ্যক্রমে তারা একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। বাকি সবার সাথে এখানে এসেই পরিচয়। যারা বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা একজন শিল্পপতি, মা ডক্টর। ছোটবেলা থেকেই সে অতি আদরে বড় হয়েছে। লেখাপড়ায় তার তেমন মন নেই। ছোটবেলা থেকেই তার মডেলিংয়ের প্রতি ঝোঁক ছিল। সে বেশ কয়েকটা টিভিসিতে কাজ করেছে। সে ভীষণ ফ্যাশন সচেতন। সাবিহা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মায়ের বড় সন্তান সে। তার ছোট একটা বোন আর ভাই আছে। বাবা একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। বেশ সচ্ছল তার পরিবার। বাবা মায়ের আদরের মেয়ে সে। জীবনে কোনোদিন কোনো অভাব তাকে ছুঁতে পারেনি। বন্ধু মহলে সবাই তাকে বেশ পছন্দ করে। ফুয়াদ কয়দিন পর পর প্রেমে পড়ে, কিন্তু কোনো সম্পর্কই তার 2-3 মাসের বেশি চলে না। গ্রুপে সবাই তাকে প্লেবয় বললেও সে নিজেকে প্রেমিক পুরুষ দাবি করে। আসলে সে কখনোই সিরিয়াস রিলেশনে যায় না। প্রেম জিনিসটা তার কাছে সম্পূর্ণ টাইম পাস। তার গার্লফ্রেন্ডের সংখ্যা নিতান্ত কম নয়। এই শ্যামবর্ণের সুদর্শন ছেলেটার পেছনে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। ফ্লার্ট করতে সে উস্তাদ। তাছাড়া ধনাঢ্য পরিবারের ছেলে। আরজু আর যারাকে দেখেই রামিম বলল, এই তো এসে পড়েছে দুই বান্দর। যারা মুখ ভেঙচি দিয়ে বলল, শালা মেল ফিমেল বুঝে না, বান্দর হবে না বান্দরনি হবে। শুভ মুচকি হেসে বলল, যাক, এটা তো এগ্রি করলি যে তোরা বান্দরনি।
তুই একটা হুতুম প্যাঁচা। আরজু বিরক্ত হয়ে বলল, এই থামবি তোরা? আসতে না আসতেই ঝগড়া শুরু। রামিম হেসে বলল, আজ কি তোদের ক্লাস করার ইচ্ছা আছে নাকি মাঠে থাকবি? ফুয়াদ বলল, আজ কাউকে রেগিং দিতে মন চাইছে। অনেক ফ্রেশার পোলাপান ঘুরে বেড়াচ্ছে। একটু এদের ভার্সিটিতে উঠার ফিল দিতে হবে। আরজু বিরক্ত হয়ে বলল, তোদের সমস্যা কি? বাচ্চাগুলোকে ফেসাদে ফেলে কি মজা পাস? যারা মুচকি হেসে বলল, আরজু তুই চুপ যা। আমাদের ও সিনিয়ররা অনেক প্যারা দিছে। এখন আমাদেরও দিন এসেছে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়াল রিমি, তাদের গ্রুপের একমাত্র সিরিয়াস আর পড়ুয়া মেয়ে। চশমা পরে, যার জন্য পড়ুয়া ভাবটা বেশ ভালো বোঝা যায়। তার বাবা একজন সিনিয়র আর্মি অফিসার হওয়ার দরুন তাকে ছোটবেলা থেকেই বেশ ডিসিপ্লিন মেনটেইন করে চলতে হয়েছে। অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট। তাকে দেখে ফুয়াদ বলল, চলে এসেছে আমাদের বিদ্যাসাগর। কিরে, আজ এত দেরি কেন? বই পড়তে পড়তে কি রাস্তা গুলিয়ে ফেলেছিস? রিমি বিরক্ত হয়ে বলল, বাজে কথা বন্ধ কর। আমি না পড়লে তোরা সব ফেল মারতি। তোদের নোটস করে না দিলে ফার্স্ট ইয়ারেই পড়ে থাকতে হতো। শুভ মুচকি হেসে বলল, একদম ঠিক। তুই ছাড়া আমরা আসলেই অচল। এই কথায় রিমি একটু লজ্জা পেল। শুভর প্রতি তার অদ্ভুত একটা অনুভূতি কাজ করে। এই অনুভূতিটা ঠিক সেদিন থেকে, যেদিন শুভ প্রথম এসে তার সাথে বন্ধুত্ব করে। আজও তার মনে আছে সে দিনের কথা। রিমি ছোটবেলা থেকেই ভীষণ ইন্ট্রোভার্ট একটা মেয়ে। কথা কম বলে মানুষের সাথে সে খুব সহজে মিশতে পারে না। যার কারণে স্কুল লাইফ থেকেই তার বন্ধু বান্ধবের সংখ্যা নিতান্তই কম। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরও সে সবার সাথে ঠিকভাবে মিশতে পারত না। ক্লাস শেষ করে সারাক্ষণ লাইব্রেরিতে বই নিয়ে পড়ে থাকত। বেশ কিছু দিন পর্যন্ত ভার্সিটিতে কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। একদিন লাইব্রেরিতে বসে সে কিছু নোটস লিখছিল। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তখন। রিমি বসে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে, তারপর আবার নোটস লিখায় মনোযোগ দিল। হঠাৎ করেই তার পাশের চেয়ারে কেউ একজন বসে পড়ে। রিমি পাশে তাকাতেই কিছুটা থমকে যায়। উজ্জ্বল শ্যামবর্ণের একজন পুরুষ তার পাশের চেয়ারে বসে সামনের চুলগুলিতে বেশ কয়েকবার হাত বুলাচ্ছে। শুভ্র রঙের শার্টটি তার গায়ের সাথে লেপ্টে রয়েছে। তার মুখে বিন্দু বিন্দু পানি। চুল গড়িয়ে কয়েক ফোঁটা পানি পড়ছে। রিমি বুঝতে পারল ছেলেটার বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। হঠাৎ করে ছেলেটা তার দিকে তাকিয়ে মুচকি হাসল। সে হাসিতে কি ছিল রিমির জানা নেই, কিন্তু সেদিন সে বুঝতে পেরেছে কারো হাসি তার মনে গভীর দাগ কেটেছে। সেই মুহূর্তেই তার মনে হয়েছে সামনে বসা পুরুষটি তার জীবনে দেখা শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। রিমির ঘোর কাটে ছেলেটির কথা। বৃষ্টি আমার ভীষণ অপছন্দ। রাস্তাঘাট কাদায় মাখামাখি ছি। কি বিচ্ছিরি লাগে। রিমি তখনও অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছিল। ছেলেটি আবার বলেছিল, বাই দ্য ওয়ে, তুমি আমাদের ডিপার্টমেন্টের না? রিমি তখনও বোকার মতো তাকিয়েছিল। ছেলেটি আবার বলল, আরে সাইকোলজি ডিপার্টমেন্টের কিনা? রিমি মাথা নেড়ে সম্মতি জানাল। আমি শুভ। তোমার নাম কি মিস চশমিশ? জি, আমি রিমি। এভাবেই তার সাথে শুভর অনেকক্ষণ কথা হয়। কিছুদিনের মধ্যেই তার সাথে শুভর একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর শুভ্র মাধ্যমে সেই পুরো গ্রুপের সাথে জয়েন হয়ে যায়। এই উচ্ছ্বসিত মানুষগুলোর পাশে থেকে সে নিজেও অনেকটা বদলে গেছে। এই মানুষগুলোকে পাশে পেয়ে সে জীবনটাকে উপভোগ করতে শিখেছে।
সবার সাথেই তার বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু শুভর প্রতি তার অনুভূতি তা অত্যন্ত প্রখর। ফুয়াদ জারাকে ধাক্কা দিয়ে গেটের দিকে দেখালো আর বলল, আজকের মুরগি পেয়ে গেছি। ফুয়াদের কথায় সবাই গেটের দিকে তাকালো। দেখল একটা লম্বা করে ছেলে ঢুকছে। যারা পলকহীন সেদিকে তাকিয়ে রইল। অতি সুদর্শন এক ছেলে, পরনে ধূসর শার্ট। সাবিহা বলল, চেহারা তো পুরাই বাচ্চা। একে ছাড়, মনে হচ্ছে কিছু বললেই কেঁদে দিবে। যারা ভাবনা থেকে বেরিয়ে আসল। একটা জুনিয়র ছেলের দিকে এইভাবে সে তাকিয়েছিল ভেবেই অবাক হল। ভাবনা থেকে বেরিয়ে বলল, কিসের বাচ্চা? গেটআপে মনে হচ্ছে কোনো ধনীর দুলাল। এইগুলা আবার নেকা হয়। কিছু বললে দেখবি বাপের কাছে কেঁদে নালিশ দিবে। বলেই হেসে ফেলল। ফুয়াদ বাঁকা হেসে বলল, ঠিক তোর মতো তাই না? যারা রেগে বলল, আমি নেকামি করি? না তো, তুই হলি নেকার রানী। যারা ফুয়াদের পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিল। ফুয়াদ আহহ শব্দ করে উঠল। মনে মনে যারাকে কয়েকটা গালি দিয়ে চোখ গরম করে তাকাল। তারপর সেই ছেলেটাকে হাতের ইশারায় ডাকল। ছেলেটা সামনে আসতেই ফুয়াদ বলল, নাম কি? ছেলেটা কয়েক পলক সবার দিকে তাকাল। তারপর বলল, নাহিয়ান জাহিদ। কোনো ডিপার্টমেন্ট? বিবিএ। গুড। চেহারা তো ভালোই। গফ আছে? ছেলেটা মুচকি হেসে বলল, না ভাই। ফুয়াদ এবার বাঁকা হেসে বলল, ব্যাপার না। আমরা সিনিয়র ভাই ব্রাদার্সরা কেন আছি? প্রেম করার টেকনিক শিখিয়ে দিব। ওই যারা এই দিকে আয়। যারা কপাল কুঁচকে তাকাল। ফুয়াদ মুচকি হেসে বলল, ঝটপট বড় আপুকে প্রপোজ করে দেখাও তো, দেখি তোমার স্কিল কেমন। যারা ক্ষিপ্ত হয়ে ফুয়াদের দিকে তাকাল। এই ফাজিল এইভাবে প্রতিশোধ নিচ্ছে? শেষে কিনা জুনিয়র ছেলেকে প্রপোজ করতে বলছে। ছেলেটা এক পলক যারাকে পর্যবেক্ষণ করে যারার দিকে এগিয়ে গেল। যারা নিজেও আগ্রহী এই ছেলে কি করে দেখার জন্য। তার বিশ্বাস এই ছেলে কিছুতেই তাকে প্রপোজ করতে পারবে না। কিন্তু তাকে অবাক করে দিকে ছেলেটা তার একদম কাছাকাছি দাঁড়িয়ে বলল, তোমার চোখজোড়া ভীষণ মায়াবী। পলকহীন আমার দিকে তাকিয়ে থাকা দৃষ্টি জোড়ায় সারা জীবন আটকে থাকতে চাই। ঠিক সেই মুহূর্তের মুগ্ধতা সারা জীবন তোমার দৃষ্টি জোড়ায় দেখতে চাই। ঠোঁটের নিচের তিলে নিজেকে বিলিয়ে দিতে চাই। হবে কি আমার প্রিয়তমা? কথাটা বলেই যারার হাত ধরে চুমু খেল। মুহূর্তেই যারার পুরো শরীরে শিহরণ বয়ে গেল। যারা এতক্ষণ অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছিল। এই ছেলে তো অনেক শেয়ানা। মুখে ইনোসেন্ট ভাব থাকলে কি হবে, আসলে বেশ চতুর। পরক্ষণে একটু লজ্জা পেল। সে তখন এই ছেলের দিকে ওইভাবে তাকিয়েছিল যা ছেলেটা খেয়াল করেছে। সে দ্রুত দূরে সরে দাঁড়াল। আরজু, রিমি, সাবিহা তারাও অবাক। তারা তো ভেবেছে এই ছেলে প্রপোজ করতেই পারবে না, তার আগেই ভোট দৌড় দিবে। কিন্তু এই ছেলেটা পুরাই আগুন। সোজা হাতে কিস করে দিল। ফুয়াদ বুঝল এই ছেলে সহজ জিনিস না। দেখে মনে হয় ভেজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু এই ছেলেটা ফ্লার্ট করতে তার থেকেও কয়েক ধাপ এগিয়ে। যারার মুখ দেখে ফুয়াদের ভীষণ হাসি পেল। বেশ আতঙ্কে আছে বেচারি। শুভ মুচকি হেসে জাহিদের কাঁধে হাত রেখে বলল, ছোট ভাই, তোমার ক্লাসের কোনো প্রয়োজন নেই। তুমি উল্টো আমাদের ক্লাস নিতে পারবে। জাহিদ বাঁকা হেসে যারার দিকে তাকাল। যারা এখনো আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে।
জাহিদ ফুয়াদকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, সে কিন্তু আর আমার দৃষ্টিতে বড় আপু নেই। কথাটা শুনেই ফুয়াদ হো হো করে হেসে উঠল। এই ছেলে যে যারার পিছু সহজে ছাড়ছে না তা সে বেশ বুঝতে পারছে। তবে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হবে। জাহিদ যাওয়ার আগে যারাকে এক পলক দেখে চোখ টিপ মেরে চলে গেল। যারা এই ছেলের কাণ্ডে থতমত খেয়ে গেল। আরজু হেসে যারাকে বলল, এই পোলা তো সেই দোস্ত, তোর সাথে বেশ মানাবে। যারা রেগে আগুন হয়ে আরজুর দিকে তাকাল, যেন এই চোখ দিয়েই যারা সবাইকে ভৎস করে দিবে। পরদিন ক্যাম্পাসে ঢুকেই তাদের হাঁটার গতি কমে গেল। সামনে স্টুডেন্টদের ভিড়। যারা কপাল কুঁচকে বলল, ক্যাম্পাসে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরজু বলল, এ আর নতুন কি, প্রায় তো হয়। তারা নিজেদের কৌতূহল কমাতে একটু সামনে এগুল। ভিড়ের মাঝে ঠেলে ঢুকেই দেখল একটা ছেলেকে কয়েকটা ছেলে মিলে বেদম পেটাচ্ছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। ছেলেটা তাদের সিনিয়র। ছেলেটার নাম রিপন। ভীষণ বেপরোয়াভাবে চলে এই ছেলে। কয়েকদিন আগেও আরজুকে রাস্তায় বেশ বিরক্ত করেছিল। ছাত্র রাজনীতির সাথে তার সম্পৃক্ততা রয়েছে। বড় বড় নেতাদের সাথে তার পরিচয়। প্রায় সময়ই ক্যাম্পাসের মেয়েদের সাথে মিসবিহেভ করে, মেয়েদের উত্ত্যক্ত করে। কিন্তু তার ক্ষমতার জন্য কেউ কিছু বলতে পারে না। ঠিক তখনই তাদের পেছনে এসে দাঁড়াল ফুয়াদ। মুখে চুইংগাম চিবুতে চিবুতে মুচকি হেসে বলল, যা বাবা, আজ তাহলে এই রিপন ব্যাটার উইকেট পড়ল। এই শালাকে দেখলেই আমার শরীরে আগুন ধরে যায়। সিনিয়র বলে কিছু বলতে পারি না, কিন্তু আজ শিক্ষা হবে। একমাত্র নাহিদ ভাইয়ের পক্ষেই সম্ভব একে শিক্ষা দেয়া। কথাটা শোনা মাত্রই আরজুর বুক ধকধক করতে লাগল। সে আশেপাশে চোখ বুলাতে লাগল। হঠাৎ চোখ আটকে গেল কয়েকটা ছেলের পেছনে চেয়ারে বসা মানুষটির দিকে। শুভ্র পাঞ্জাবি পরিহিত একজন সুপুরুষ পায়ে পা তুলে বসে ফোন কথা বলছে। কথা বলার সময় বারবার হাত নাড়ছে। মানুষটির মুখে রাজ্যের বিরক্তি। যারা আরজুর কাঁধে ধাক্কা দিয়ে বলল, স্বপ্নের রাজ্যে থেকে ফিরে আয়। যারার কথায় আরজুর ধ্যান ফেরে। যারা বলে, সামনে ক্রাশকে দেখে ফিট খাস না। আমি তখন সামলাতে পারব না। আরজু বিরক্ত হয়ে বলল, ডিস্টার্ব করিস না তো। তোর নেতা সাহেব তো দিন দিন আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। খবরদার নজর লাগাবি না। যারা মুখ ভেঙচে বলল, আমাকে ধমকে লাভ আছে? তোর নেতা সাহেবকে দিনে হাজার হাজার মেয়ে নজর লাগায়। আরজুর মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। আসলেই এই মানুষটার দিকে হাজারো মেয়ের নজর। সে নিজেও সেই কাতারের। এই গম্ভীর মানুষটিকে দেখলেই তার সব এলোমেলো হয়ে যায়। অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়, যার কোনো কুল কিনারা নেই। নিবরাস নাহিদ একজন তুখোড় রাজনীতিবিদ। বর্তমানে এই সিটির মেয়র। এক্স এমপি নিজামুল হকের নাতি সে। অত্যন্ত সৎ এবং আদর্শবান ব্যক্তি ছিলেন নিজামুল হক। নিজামুল হক বেশ কয়েক বছর আগেই মৃত্যুবরণ করেছেন। তার 2 ছেলে 1 মেয়ে। তার বড় ছেলে নাইম মাহমুদ একজন প্রভাবশালী শিল্পপতি। আর ছোট ছেলে নকিব মাহমুদ একজন মেজর জেনারেল আর্মি অফিসার। নাইম মাহমুদের বড় ছেলেই নাহিদ। ছাত্র জীবন থেকেই সে রাজনীতিতে যুক্ত হয়েছে। তার একমাত্র অনুপ্রেরণা ছিল নিজামুল হক। দাদাকে দেখেই তার পলিটিক্সে আসা। কয়েক বছর আগেই সে সিটির মেয়র পদে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক পরিবারের হওয়ায় খুব অল্প বয়সেই সে এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। অত্র এলাকায় তার জনপ্রিয়তা অনেক বেশি।
তরুণ প্রজন্মের কাছে তার ক্রেজ একটু বেশি, কারণ হাজারো বয়োজ্যেষ্ঠ নেতাদের মাঝে এমন সুদর্শন তরুণ নেতা খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকে। নাহিদ অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। অনেকেই তাকে ভীষণ ভয় পায়, কারণ সে বদরাগী। ছাত্র জীবনে বেশ কয়েকবার জেলে গেছে সে। মিটিং, মিছিল, মারামারি আরও অনেক কারণেই। তার দাদাজান বলতেন জেলের বাতাস গায়ে না লাগলে নাকি নেতা হওয়া যায় না। এই মুহূর্তে চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু রিপন নামক ছেলেটির আর্তনাদ ভেসে আসছে। আরজু এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিদের দিকে, যেন চারপাশে কি হচ্ছে সে জানেই না। এই মানুষটাকে দেখলেই সে একটা ঘোরের মধ্যে চলে যায়। এই হাত নেড়ে হাজারো বিরক্তি নিয়ে নাহিদ কথা বলছে, এতেও সে মুগ্ধ হচ্ছে। পাশে দাঁড়িয়ে যারা মুচকি মুচকি হাসছে। তার প্রাণপ্রিয় বান্ধবী যে নেতা সাহেবের প্রেমে হাবুডুবু খাচ্ছে তা অনেক আগে থেকেই জানা তার। ঈশস, এই নেতা সাহেব যদি সত্যিই তাদের জিজু হয়ে যেত তাহলে বিষয়টা বেশ ভালোই জমে যেত। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? নাহিদ কল কেটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। রিপন নামের ছেলেটি পাশে এসে হাঁটু ভাঁজ করে বসল। ততক্ষণে রিপনের কপাল ফেটে রক্ত পড়ছে, নাক মুখ থেতলে গেছে। সে ভীত চোখে নাহিদের দিকে তাকাল। কাপা কাপা গলায় বলল, ভোভাই মাফ করে দেন। নাহিদ বিরক্তি নিয়ে বলল, তোর বুকের পাটা আছে বলতে হয়। আমার এই এলাকায় দাঁড়িয়ে তুই মেয়েদের ডিস্টার্ব করিস, আর কেউ কিছু বলতে আসলে ছেলেপেলেদের গায়ে হাত তুলিস? তোর পিছনে কত বড় নেতারা দাঁড়িয়ে আছে এবার সেটা আমিও দেখতে চাই। নাহিদ এবার দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আমার এলাকায় এই ধরনের অন্যায় কাজ করার আগে অবশ্যই এই ছেলের পরিণতির কথা ভেবে নিবে। কথাটা বলেই সে চোখে সানগ্লাস পরে নিল, আর পাশের ছেলেটাকে ডেকে বলল, আকাশ। জি ভাই, এই বেয়াদবের চিকিৎসার ব্যবস্থা কর। আর তোকে দায়িত্ব দিলাম, অত্র এলাকায় যদি কেউ মেয়েদের ডিস্টার্ব করে বা কোনো অন্যায় করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবি। জি ভাই, অবশ্যই। নাহিদ আর এক মুহূর্ত দেরি করল না, দ্রুত গাড়িতে উঠে বসল। আর কয়েক সেকেন্ডে মধ্যে তিনটা গাড়ি সাই সাই করে বেরিয়ে গেল। আকাশ রিপনকে ধরে নিয়ে গেল হসপিটালের দিকে। ধীরে ধীরে আশেপাশের ভিড় কমতে শুরু করল। যারা মুচকি হেসে আরজুকে বলল, আজব ক্যারেক্টার নেতা সাহেবের, নিজেই ছেলেপেলে দিয়ে মার খাইয়ে আবার হসপিটালে পাঠিয়েছে। আমি তো ওনার কাজকর্ম কিছুই বুঝি না। উনি একজন ভালো নেতা, আর ভালো মানুষও। ভালো মানুষ। তোর আইডিয়া আছে উনি কতবার জেলে গেছে? তাতে কি? ফুয়াদ জারার মাথায় একটা টোকা দিয়ে বলল। ফিসফিস করে কি বলিস? আজকে ক্লাসে যাওয়ার ইচ্ছা নাই? যারা মাথা ঘষতে লাগলো আর কপাল কুঁচকে বলল, শালা মাথায় মারিস কেন? এমনি আমার এই মাথায় পড়ালেখায় স্থায়ী থাকে না, তার উপর আবার মাথায় মারিস? ঈশস, এবার নিশ্চয়ই পরীক্ষায় ফেল করব। কথাটা বলেই যারা হন হন করে কলেজের দিকে চলে গেল। ফুয়াদ বোকার মতো সেদিকে তাকিয়ে আরজুর উদ্দেশ্যে বলল, কেমন ফাজিল দেখছিস? এই বান্দরনি তো এমনিতেই পরীক্ষায় ফেল করবে অথচ দোষটা আগেই আমার ঘাড়ে দিয়ে রাখল। আরে বাদ দে, ক্লাসে চল। ক্লাস শেষ করে সকলে মিলে ক্যান্টিনে বসে আড্ডা দিতে বসল। এটা তাদের জন্য রোজকার ঘটনা। ক্লাস শেষে বেশ কিছুক্ষণ আড্ডা বাজি না করলে এদের কারো পেটের ভাতই মনে হয় হজম হয় না। রামিম একটা স্যান্ডউইচে বাইট দিতে দিতে বলল,
এই প্র্যাকটিক্যাল করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে। এই সাইকোলজি পড়তে পড়তে একদিন আমি নিজেই সাইকো হয়ে যাব। যারা হেসে বলল, তুই সাইকো হবি কি? অলরেডি কতজন সাইকো হয়ে বসে আছে? সেই তুলনায় তুই বেশ ভালো আর সুস্থ আছিস। ফুয়াদ চোখ গরম করে তাকালো যারার দিকে। বাকি সবাই মিটি মিটি হাসছে। যারা যে কথাটা ফুয়াদের উদ্দেশ্যে বলেছে সেটা সবার জানা। এই দুজনের মধ্যে সপে নেউলে সম্পর্ক। আরজুকে চুপ থাকতে দেখে শুভ বলল, কিরে তোর আবার কি হলো? মুখটা এমন ভেটকি মাছের মতো করে রেখেছিস কেন? যারা হেসে বলল, আরে আমাদের ম্যাডাম তার ক্রাসকে বহুদিন পর দেখে তবধা খেয়ে গেছে, তাই সে আজকে বিরহ দিবস পালন করছে। শুভর মুখটা মলিন হয়ে গেল। সে জানে আরজুর একমাত্র ক্রাশ নিবরাস নাহিদ। আর আজকে নাহিদ যে এসেছিল সেটাও তার জানা। পরমুহূর্তে নিজেকে সামলে নিল। কারণ মেয়র সাহেবের উপর অলমোস্ট সব মেয়েরাই ক্রাশ খেয়ে বসে আছে, আর আরজু ও সেই দলে। তাই সে বিরক্তি নিয়ে বলল, কি রে? রিপন বাবাজির ধোলানি দেখে ক্রাশকে আজ বাস মনে হচ্ছে? আরজু মুখ গুমরা করে বলল, মোটেও না, বরং আমি আরও ইমপ্রেস হয়ে গেছি। ফুয়াদ পেটে কোল্ড ড্রিঙ্কস চালান করে একটা ঢেকুর তুলে বলল, আমাদের সিনিয়র আপু তানিয়ার কথা ভুলে গেছিস? সাবিহা বলল, কোনো তানিয়া? আরে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন উনি ফোর্থ ইয়ারে ছিল। রিমি চশমা ঠিক করতে করতে বলল, যেই আপুটা আমাদের মেয়র সাহেবকে প্রপোজ করে রামধমক খেয়েছিল তার কথা বলছিস? ফুয়াদ কিঞ্চিত হেসে উৎসাহ নিয়ে বলল, একজ্যাক্টলি। এই কারণেই তোকে আমি ব্রিলিয়ান্ট বলি। তোর ব্রেন যে ভীষণ শার্প সেটার প্রমাণ তুই আবারও দিলি। যাই হোক, ওই আপু তো ধমক খাইছে, কিন্তু আমাদের আরজুর কপালে 4-5টা থাপ্পড় লিখা আছে। আরজু বিরক্ত চোখে ফুয়াদের দিকে তাকাল। যারা বলে উঠল, থাপ্পড় দিবে কেন? আমাদের আরজু কি অসুন্দর নাকি? আরজুর মতো সুন্দরী মেয়ে একটা খুঁজে দেখাক না ওই মেয়র। তুই ওর মাথাটা খারাপ করে রাখছিস। তাছাড়া এই সব নেতাদের ক্যারেক্টার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আরজু বিরক্ত হয়ে বলল, উনাকে কখনো কোনো মেয়ে কেলেঙ্কারিতে জড়াতে শুনেছিস? না জেনে উল্টা পাল্টা কথা বলবি না। উনি কি তোর মতো মাসে মাসে গফ চেঞ্জ করে নাকি? ফুয়াদ খিল খিল করে হেসে উঠল আর বলল, ইসস, দেখ কেমন জ্বলে যাচ্ছে। ওই নেতা ফেতা ছাড়। আমার মতো হ্যান্ডসাম কোনো পোলা পছন্দ হলে বল লাইন করে দিব। আরজু রেগে টেবিল ছেড়ে দাঁড়িয়ে বলল, আমার লাইন আমি নিজেই ক্লিয়ার করতে পারি। তোর হেল্প এর কোনো প্রয়োজন নেই। গন্ডার একটা। কথাটা বলেই আরজু ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। যারাও যেতে যেতে ফুয়াদকে দু-একটা গালি দিয়ে গেল। ফুয়াদ বিরক্তি নিয়ে বলল, আরজুর চামচি একটা। রামিম মুচকি হেসে বলল, মাঝে মাঝে আমার মনে হয় আরজু নেতা সাহেবকে নিয়ে ভীষণ সিরিয়াস। ফুয়াদ হেসে বলল, আমার তেমন মনে হয় না। ওর জাস্ট অ্যাট্রাকশন কাজ করছে। তাছাড়া মেয়র সাহেবের চার্মটাই এমন যে সব মেয়েদের আকর্ষণ করে। আরজু নিশ্চয়ই এতটাও বোকা নয় যে এরকম অসম্ভব কিছু নিয়ে সিরিয়াস হবে। শুভ ভীষণ অস্বস্তি লাগতে শুরু করল। সে জানে আরজুর মধ্যে একটা ইনফ্যাচুয়েশন কাজ করছে, যেটা সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। কিন্তু তবু তার ভীষণ খারাপ লাগে, কারণ আরজু তার প্রত্যেকটা অনুভূতির সাথে মিশে আছে। তার প্রথম বন্ধু, প্রথম ভালোবাসা সবটাই আরজু।
এই মেয়েটার চঞ্চলতা তাকে বহু আগেই ঘায়েল করেছে। স্কুল লাইফ থেকে সে এই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু কখনোই মুখ ফুটে বলতে পারেনি। কেমন যেন একটা জোরতা কাজ করে। তবে আজকাল তার ভয় হয়। এর আগে সে আরজুকে কখনোই কোনো ছেলের প্রতি এতটা অ্যাট্রাক্ট হতে দেখেনি। তবে আরজু যেটাতে আটকে আছে তা কখনোই সম্ভব না, কারণ নিবরাস নাহিদ অত্যন্ত ধনাঢ্য পরিবারের ছেলে, আর আরজু মধ্যবিত্ত পরিবারের। বাসার ডোর বেল বাজাতেই দরজা খুলে দিল অবনী। আরজু জুতা খুলে ভেতরে প্রবেশ করে সোফার উপর ব্যাগ ছুঁড়ে ফেলে হেলান দিয়ে বসে পড়ল। সূর্যের তীব্র রশ্মিতে তার মুখগহ্বরে লালিমা একে আছে। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। অবনী এক গ্লাস লেবু পানি এগিয়ে দিল আরজুর দিকে। আরজু আর চোখে তাকাল। অবনীর মতলব কিছুই বুঝতে পারল না। তবুও আরজু দ্রুতই সেটা সাবার করল। এখন কিছুটা স্বস্তি পাচ্ছে। গরম তার কোনো কালেই সহ্য হয় না। অবনী তার পাশে বসে বলল, বুঝলে আপু, সূর্যি মামাকে একটা ইমেইল করে জানতে হবে এই ধরনের বুকে একজন অতি সুন্দরী রমণী তার তীক্ষ্ণতা সহ্য করতে পারে না। একদম স্ট্রবেরির মতো লাল হয়ে যায়। তার একটু তাপ কমানো উচিত। আরজু মুচকি হেসে বলল, হে, সূর্যি মামা তো তোর মায়ের আপন ভাই হয় তাই না? তোর কথা মতো নিজের তাপ নিয়ন্ত্রণ করবে। তা সূর্যি মামার ইমেইল অ্যাড্রেস জানিস তো? তো কি করব? আমার পরীর মতো আপুকে রেড ইভল বানিয়ে ফেলছে। ইভল? ভালো তো। এখন তেল কম মার। আমি গোসলে গেলাম। সারা শরীর ঘেমে যাতা অবস্থা। জলদি আসো আপু, খুব ক্ষুধা লেগেছে, একসাথে লাঞ্চ করব। আচ্ছা আসছি। একটু পর খেতে খেতে আরজু বলল, খালামণি কখন আসবে? আম্মু তো বলল অনেক রাত হবে। খালামণির এই প্রফেশন আমার একদমই পছন্দ না। কাজের কোনো টাইম লিমিটেশন নাই। দিনরাত 24 ঘন্টাই এক। আপু একটা হেল্প করবা? এইটা আমি লেবু পানি দেখেই আন্দাজ করেছি। এমনি এমনি তো আর আমার সেবা করবি না? অবনী করুণ চোখে তাকিয়ে বলল, এমনটা বলতে পারলে? আমি কি তোমার খেয়াল রাখি না? গত মাসেও তোমার জন্য আমি লেবু পানি করে দিছিলাম। একদম মনে আছে। তার বিনিময়ে আমার পছন্দের ঝুমকো নিয়েছিলি। স্বার্থ ছাড়া তুই আমার জন্য কিছুই করিস না। এমন করছো কেন? আমি মোটেও এমন না। তুমি আমার একমাত্র বোন। কি চাস সেটা বল। আসলে আপু সামনের মাসে আমাদের কলেজ থেকে পিকনিকে সিলেট নিবে। আমার সব ফ্রেন্ডরা যাবে। তুমি আম্মুকে একটু রাজি করাও। এত দূর? খালামণি রাজি হবে কিনা সন্দেহ আছে। প্লিজ 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 আপু, তুমি ঠিক রাজি করাতে পারবে। আমি পারব না। এবার অবনী কিছুটা রেগে গেল। সে গম্ভীর মুখে বলল, তুমি যে মেয়র সাহেবের ঠিকানায় প্রতি সপ্তাহে চিঠি পাঠাও সেটা কিন্তু আম্মুকে বলে দিব? আরজু অবাক হয়ে অবনী দিকে তাকাল। এই মেয়ে এই খবর জানল কি করে? সে তো শুধু যারাকে বলেছিল। নিশ্চয়ই এই ফাজিল তার ড্রয়ারে হাত দিয়েছে। সে অগ্নি চোখে অবনী দিকে তাকিয়ে বলল, তুই আমার ড্রয়ারে হাত দিয়েছিস কেন? ফালতু কথা ছাড়ো। আম্মুকে রাজি করাবে কিনা বলো? ফাজিল মেয়ে একটা। আমি ঠিকই বলি, স্বার্থ ছাড়া কিছু বুঝিস না। অবনী খিল খিল করে হেসে উঠল। সে যে সঠিক জায়গায় হাত দিয়েছে। এখন ঠিক তার কাজ হয়ে যাবে। আরজুকে ব্ল্যাকমেইল করতে পেরে সে ভীষণ মজা পেল। সে বুঝতে পারে না তার বোন এমন পাগলামি কেন করে। না হলে সিটির মেয়রের ঠিকানায় প্রেমপত্রকে পাঠায়?
আরজু অনেকক্ষণ যাবৎ বিছানায় এপাশ ওপাশ করছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসছে না। বারবার সে স্বপ্ন পুরুষটির চেহারা ভেসে আসছে। এই মানুষটি হঠাৎ করেই তার সমস্ত সত্তার সাথে মিশে গেছে। এখনো মনে পড়ে তাদের প্রথম দেখার কথা। আরজু তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। শুভ স্কুল ফ্রেন্ড হলেও বাকি সবার সাথে তার নতুন বন্ধুত্ব। সেদিন ছিল পহেলা বৈশাখ। সকলে মিলে সেজে গুজে ভার্সিটিতে এসেছিল। সারাদিন প্রোগ্রাম করে সন্ধেবেলা সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে। শুভর কাজ থাকায় সে আগেই বেরিয়ে গেছে। আরজু চিন্তা করছে আজ তাকে খালামণি আস্ত রাখবে না। এত দেরি হয়ে যাবে ভাবতে পারেনি। আরজু ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছে রিকশার জন্য। রাস্তাটাও অনেকটা জনশূন্য হয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ তার কানে গোঙানোর শব্দ ভেসে আসল। আরজু ঠিক বুঝে উঠতে পারছে না এই শব্দ কোথা থেকে আসছে। সে দ্রুত সামনের দিকে এগিয়ে গেল। পাশের গলিতে ঢুকতেই সে কিছুটা থমকে গেল। একটা ছেলে রাস্তায় পড়ে আছে। ভালোভাবে খেয়াল করে দেখল রাস্তা রক্তে ভিজে একাকার। মুহূর্তেই আরজুর সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তার সারা শরীর কাঁপতে লাগল। এমন পরিস্থিতিতে কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না। আরজু আর সময় ব্যয় না করে ছেলেটির কাছে এগিয়ে গেল। ছেলেটি তখনও মৃদু শব্দ করছে। আরজু দ্রুত ছেলেটির পাশে বসে বলতে লাগল, আপনি ঠিক আছেন? কিভাবে হলো এইসব? ছেলেটি কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছেন না। আরজু খেয়াল করল ছেলেটির মাথায় ক্ষত, যেখান থেকে রক্ত ঝরছে। আরজু দ্রুত ব্যাগ থেকে রুমাল বের করে কাঁপা কাঁপা হাতে ছেলেটির মাথায় বেঁধে দিল। কারণ এইভাবে রক্ত ঝরলে ছেলেটা মারা যাবে। আরজু আশেপাশে তাকাল, কিন্তু কাউকেই দেখতে পেল না। এই মুহূর্তে ছেলেটাকে হসপিটালে নেওয়া প্রয়োজন। সে তোতলাতে তোতলাতে ছেলেটিকে বলল, আপনি প্লিজ চোখ খোলা রাখুন, আমি দেখছি কাকাউকে পাই কি না। আপনাকে এখনই হসপিটালে নিতে হবে। আরজু সামনে এগিয়ে তেমন কাউকেই পেল না। ভয়ে তার সারা শরীর শিউরে উঠল। সে গলি ছেড়ে মেইন রাস্তায় এসে দাঁড়াল। ততক্ষণে আরজুর নীল পাড়ের সাদা শাড়ি রক্তে ভিজে লাল হয়ে গেছে। সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে কিছুই বুঝতে পারছে না। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল অতীতের কিছু স্মৃতি। নির্জন সন্ধ্যায় রাস্তায় দাঁড়ানো এক সুন্দরী রমণীকে রক্তে ভেজা শাড়িতে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। হয়তো সেই কারণেই কেউ তাকে দেখেও দাঁড়াচ্ছে না। আরজু রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু কেউ দাঁড়ায়নি। আশেপাশে অন্য কোনো যানবাহনও তার চোখে পড়ছে না। তার চোখে মুখে তখন আতঙ্ক। আরজুর এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মানুষের মধ্যে কি কোনো মানবতা নেই? একটা ছেলে এইভাবে চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে মারা যাবে? না, আরজু কিছুতেই এমনটা হতে দিতে পারে না। সামনেই একটা গাড়িকে আসতে দেখে আরজু সোজা রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে গেল। সে চোখ বন্ধ করে আছে। এই গাড়িটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। গাড়িটি আরজুর সামনে ব্রেক করে দাঁড়াল। আরজু চোখ খুলে দীর্ঘশ্বাস নিল। অল্পের জন্য বেঁচে গেছে। নিঃসন্দেহে বলা যেতে পারে ড্রাইভার বেশ দক্ষ। সে দ্রুত গাড়ির সামনে যেয়ে গ্লাসে নক করল। গ্লাসটি নামাতেই আরজু লক্ষ্য করল একজন লোক কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আরজু বুঝতে পারল তার এমন কাজে লোকটা বেশ বিরক্ত। সে সব ভুলে লোকটিকে রিকোয়েস্ট করল সাহায্য করার জন্য। হসপিটালের করিডোরে বসে আছে আরজু। আজকের ঘটনায় সে ভীষণ ভয় পেয়ে গেছে।
সে চোখ তুলে সামনে তাকালো। সেই লোকটি ডক্টরের সাথে কথা বলছে। লোকটি না থাকলে কি যে হতো? তখন লোকটি সেই ছেলেটিকে কোলে তুলে নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে এসেছে। রাস্তার সোডিয়ামের নিয়ন আলোয় সে মানুষটিকে তখন খেয়াল করতে না পারলেও এখন তার দৃষ্টি আটকে যাচ্ছে। মানুষটিকে লোক না বলে ছেলে বললে ভালো হয়। বলিষ্ঠ গর্ণের মানুষটি উচ্চতায় বেশ লম্বা, উজ্জ্বল শ্যাম বর্ণ আর মাথায় ঝাঁকড়া চুলের সমাহার, গায়ের ব্লু টি শার্ট রক্তে মাখামাখি। কথা বলার সময় মানুষটি এক হাত নাড়িয়ে কথা বলছে, যেন কোনো বক্তৃতা দিচ্ছে। অন্য হাত তার ব্লু ডেনিম প্যান্টের পকেটে। এমন বিধ্বস্ত পরিস্থিতিতেও আরজু লোকটির প্রতি এক অদ্ভুত টান অনুভব করছে। অজানা এক আকর্ষণ আছে লোকটির মাঝে। আরজু খেয়াল করল লোকটি তার দিকে এগিয়ে আসছে। যতই মানুষটি তার কাছাকাছি আসছে ততই তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। আরজু চোখ বন্ধ করে বিড় করে বলল, ওহ গড, এই ছেলে আমার হার্ট ব্লাস্ট করে ছাড়বে নাকি? চোখ খুলতেই সে লোকটিকে তার অতি নিকটে ব্রু যুগল কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখল। আরজু দ্রুত উঠে দাঁড়াল। মানুষটি অত্যন্ত বিরক্তি মাখা কণ্ঠে ধমকের সুরে বলে উঠল, আপনি এখনো এই অবস্থায় বসে আছেন কেন? বাসায় যাননি কেন? আরজু কিছুটা থতমত খেয়ে বলল, আসলে ওই ছেলেটার কি অবস্থা জানার জন্য বসেছিলাম। ছেলেটা ভালো আছে, মাথায় অনেকটা আঘাত লেগেছিল, বাট নাও হি ইজ ফাইন। আর তার ফ্যামিলিকেও ইনফর্ম করা হয়েছে। ও আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হেল্প না করলে কি যে হতো? ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আর ছেলেটার সাথে যারা এমন করেছে তাদের যোগ্য শাস্তির ব্যবস্থাও আমি করব। আরজু একদৃষ্টিতে মানুষটিকে পর্যবেক্ষণ করছে। মানুষটির কণ্ঠেও কেমন যেন গাম্ভীর্যতা বিদ্যমান। আরজু বলল, আচ্ছা আমি আসছি। লোকটি গম্ভীর স্বরে বলল, আমার সাথে চলুন, আপনাকে বাসায় নামিয়ে দিব। কথাটা বলেই লোকটি সামনে এগিয়ে গেল। আরজু অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটি তার মতামত শোনার প্রয়োজন বোধ করল না। আরজু ঘড়িতে তাকিয়ে দেখল বেশ রাত হয়ে গেছে। আজ খালামণি আর তাকে আস্ত রাখবে না। সে দ্রুত লোকটির পিছু পিছু ছুটল। সারা রাস্তা লোকটি আর একটা কথাও বলল না। আরজু কিছু সময়ের মধ্যে বুঝে গেল লোকটি স্বল্পভাষী আর গুরুগম্ভীর প্রকৃতির। সে বারবার আর চোখে লোকটিকে দেখতে লাগল। এত গম্ভীর লোকটির চোখজোড়া এত মায়াময় কি করে? তার বাসায় পৌঁছাতেই আরজু গাড়ি থেকে নেমে লোকটিকে ধন্যবাদ জানাল। লোকটি গম্ভীর স্বরে বলল, ইটস ওকে। বাই দা ওয়ে, এত রাত অবধি বাহিরে কেন ঘুরছিলেন? নেক্সট টাইম যেন এমন না হয়। আরজু কিছুটা চমকে গেল। লোকটি শেষের কথাটি ভীষণ কঠিন হয়ে বলেছে। লোকটি আর সময় ব্যয় না করে দ্রুত গাড়ি নিয়ে চলে গেল। আরজু বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে লোকটির যাওয়ার দিকে তাকিয়ে রইল। মানুষটি ভীষণ অদ্ভুত, যার মুখে এক রাশ বিরক্তি কিন্তু চোখে এক সমুদ্র মায়া। এমন অদ্ভুত সুদর্শন পুরুষের খোঁজ সে আগে কখনো পায়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন রাতে হসপিটাল থেকে খবর আসে ফুয়াদ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তাই তারা সব ফ্রেন্ডরা ছুটে গেছে তাকে দেখতে। ফুয়াদ খুব একটা আহত না হলেও পায়ে ফ্র্যাকচার হয়েছে। ফুয়াদ সবাইকে দেখে বিরক্তি নিয়ে বলল, তোরা সবাই এমনভাবে ছুটে এসেছিস যেন আমি কোমায় চলে গেছি। যারা ব্রু জোড়া কুঁচকে বলল, আমি তো এমনই ভেবেছিলাম। যেইভাবে কল করে আতঙ্ক সৃষ্টি করেছিস, আমি ভাবলাম এখানে আসার পর না জানি কত কান্নাকাটি করতে হবে, তাই চোখে কাজল অবধি পড়িনি।
পরে আবার আমাকে দেখতে বাজে লাগবে। ফুয়াদ বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, ওই, এরে কে নিয়ে আসছে? আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। আরজু বলল, আচ্ছা এমন হলো কি করে? কোনো গার্লফ্রেন্ডের কাছে দিন দুনিয়া ভুলে ছুটে যাচ্ছিলি? যারা মুখ বাঁকিয়ে বলল, নিশ্চয়ই কোনো একটা রুমডেট অফার করেছিল, তাই তো উড়ে যেতে চাইছিল। বেচারা রুমডেট রেখে হসপিটাল ডেটে এসে পড়েছে। ফুয়াদ রেগে এক ধমক দিল দুজনকে। তখনই তার কানে আসলো সাবিহার ফুপানোর শব্দ। এমনি ফুয়াদের মেজাজ গরম, তার উপর সাবিহার কান্না তার মাথা আরো গরম করে দিচ্ছে। সে বেশ জোরে ধমক দিয়ে বলল, রামি মেয়েটারে ও আমার চোখের সামনে থেকে নিয়ে যা। যাদের কান্না করার কথা তারা দেখতে অবধি আসেনি, আর এইগুলা কেঁদে বুক ভাসাচ্ছে। আজাইরা যত্ত সব। শুভ বুঝতে পারল ফুয়াদের রাগের কারণ। ফুয়াদ তার বাবা মার কথা বলছে। তারা কাজে মাঝে এতটাই ডুবে থাকে যে ছেলের এমন খবর শুনেও আসার সময় পায়নি। ফুয়াদ ছোটবেলা থেকেই এমনটা দেখে এসেছে। তার বাবা মা তাকে কখনোই সময় দেয়নি। ছেলেটা কাজের লোকেদের হাতেই মানুষ হয়েছে। সে কোনো কিছুর অভাব না পেলেও পিতা মাতার ভালোবাসার বেশ অভাব অনুভব করেছে। ফুয়াদের কথায় সবারই মন খারাপ হয়ে গেল। আরজু পরিস্থিতি সামাল দিতে বলল, যাই বলিস একটা জিনিস ভালোই হলো, ফুয়াদের বাহানায় রাতে মুভি দেখতে বের হতে পারব। না হলে খালামণি কিছুতেই আমাকে বের হতে দেয় না। কতদিন ধরে রাতের শো দেখি না। এই তোরা যাবি? যারা খুশি হয়ে বলল, আমার কোনো প্রবলেম নেই। নতুন একটা মুভি রিলিজ হয়েছে, কালকের টিকিট বুক করি? ফুয়াদ মন খারাপ করে বলল, আমার এই অবস্থা আর তোরা মুভি দেখার প্ল্যান করছিস? অমানুষের দল। রামিম বিরক্ত হয়ে বলল, আরে বাবা, আমরা তোর কাছে আসলেও সমস্যা, আবার না আসলেও সমস্যা। যাব কোথায়? যারা খুশি হয়ে বলল, কোথায় আর যাবি? আমাদের সাথে মুভি দেখতে যাবি। এই ফাজিলকে দেখতে এসেছি বলে কত কথা শুনল। আর আসবো নাকি এই জায়গায়? হুম বলেই মুখে ভেঙচি কাটল। শুভ আর সাবিহা এদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। ফুয়াদ মলিন মুখে বলল, যা যা, আমার আর কাউকে লাগবে না। সাবিহা বলল, আমাদের বিদ্যাসাগর আসেনি নাকি, খবর পায়নি? শুভ বলল, আমি জানিয়েছি, ওর আর্মি বাপ আজ বাসায়, ওকে কিছুতেই বের হতে দিবে না। বলল কাল সকালে আসবে। ফুয়াদ ঘড়ির দিকে তাকিয়ে বলল, অনেক রাত হয়ে গেছে, তোরা বাসায় চলে যা। রামিম বলল, হে তোরা যা, আমি থাকব। ফুয়াদ বিরক্ত হয়ে বলল, থাকার কোনো দরকার নেই, বাসায় যা। আমি অতটাও অসুস্থ না, বেশি কথা বলিস না তো। আমি থাকছি, তোরা চলে যা। যারা সাবিহাকে নিয়ে তার গাড়িতে উঠে চলে গেল, আর আরজু শুভর বাইকে উঠে রওনা দিল। বেশ রাত হয়ে যাওয়ায় আরজু কিছুটা চিন্তিত। কিছু দূর যাওয়ার পর ট্রাফিক সিগন্যাল পুলিশ তাদের দাঁড় করাল। আরজু কিছুটা ভয় পেয়ে গেল, কারণ সামনের পুলিশটি অদ্ভুত নজরে তাদের দিকে তাকিয়ে আছে। পুলিশটি শুভকে উদ্দেশ্য করে বলল, এত রাতে মেয়ে মানুষ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? শুভ বলল, আসলে স্যার, আমরা হসপিটাল থেকে আসলাম। আমাদের এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখতেই হসপিটালে গিয়েছিলাম। লোকটি অদ্ভুত হেসে বলল, বলদ পাইছস আমারে? এত রাত্রে মানুষ বন্ধুরে দেখতে হসপিটালে যায়? নাকি কাহিনী অন্য কিছু?
আবসান করাইতে নিয়ে যাস নাই তো? মুহূর্তেই শুভর চোয়াল শক্ত হয়ে গেল। আরজুকে নিয়ে কোনো বাজে মন্তব্য সে সহ্য করতে পারে না। আরজু শুভর পিঠ খামচে ধরল। তার চোখ ফেটে কান্না আসছে। শুভ কিছুটা রেগে বলল, ফালতু কথা বলবেন না। না জেনে এমন কথা কি করে বলতে পারেন? আমরা জাস্ট ফ্রেন্ড। এমন আগুন সুন্দরী মেয়ে নিয়ে রাতবিরাতে ঘুরে বেড়াবি আর আমরা জিজ্ঞেস করলেই ফ্রেন্ড হয়ে যায়? এমন অনেক দেখছি। ফ্রেন্ড বইলা রাতভর ফুর্তি করে। শুভর ভীষণ রাগ হচ্ছে। লোকটি পুলিশ না হলে এতক্ষণে কয়েক গা বসিয়ে দিত। তবুও সে থেমে থাকল না। কথায় কথায় একসময় দুজনে মধ্যে তর্ক বিতর্কর সৃষ্টি হয়। আরজু ভীষণ ভয় পাচ্ছে। আজ কোনো ঝামেলা হলে খালামণি তার বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিবে। ঠিক সেই সময় সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়িটি দেখেই এই দুজনের তর্ক থেমে যায়। গাড়ি থেকে মানুষটি বেরিয়ে আরজুদের সামনে এগিয়ে আসে। আরজু লোকটিকে দেখে থমকে গেছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মানুষটির দিকে। সেদিনের সেই গম্ভীর ছেলেটি। মানুষটির সাথে এক পলক তার চোখাচোখি হল। আরজুর বুক ধক ধক করতে শুরু করল। আরজু চোখ না সরালেও মানুষটি চোখ সরিয়ে পুলিশটির দিকে তাকাল। পুলিশটি সাথে সাথে একটা সালাম দিল। আরজু কিছুটা অবাক হল। লোকটি সেই অফিসারকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা? কি হচ্ছে এখানে? অফিসারটি কাচু মাচু করে বলল, কি আর বলবো স্যার, বর্তমানে ছেলে মেয়েদের যা অবস্থা, এই রাতে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কাল এই সব মেয়েরাই থানায় এসে রেপ কেস করবে। রাতে এদের হুঁশ থাকে না। এদের ফ্যামিলি কেমন আল্লাহই জানে। শুভ রেগে বলল, মুখ সামলে কথা বলুন। আমরা ডিসেন্ট ফ্যামিলির ছেলে মেয়ে। অফিসারটি বাঁকা হেসে বলল, দেখলেন স্যার ডিসেন্ট ফ্যামিলির নমুনা? লোকটি চোখ গরম করে অফিসারের দিকে তাকাল। অফিসারটি মুহূর্তেই মাথা নত করে নিল। এইবার লোকটি শুভকে উদ্দেশ্য করে বলল, হোয়াটস হ্যাপেন ব্রো? আসলে স্যার আমি আর আমার ফ্রেন্ড হসপিটালে গেছিলাম। সেখান থেকে ফিরতে রাত হয়ে গেছে। আর এই অফিসার তখন থেকে বাজে কথা বলে যাচ্ছে। লোকটি অফিসারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাল। আরজু অবাক হল। সেদিন তো সে এই চোখে অসীম মায়া দেখেছে। কিন্তু আজ দেখছে আগ্নেয়গিরি। লোকটি দমকের সুরে অফিসারটিকে বলল, এসব কি? আপনারা কি নিজেদের দায়িত্ব ভুলে গেছেন? পুলিশদেরকে মানুষের নিরাপত্তা প্রদানের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আর আপনারা বর্তমানে মানুষের বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। রক্ষক যখন ভক্ষকদের মতো আচরণ করবে তখন সিস্টেম কিভাবে চলবে? এমন চলতে থাকলে মানুষ আইনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। অফিসারটি কাচুমাচু হয়ে সরি বলল। লোকটি শুভর উদ্দেশ্যে বলল, আচ্ছা তুমি লাইসেন্স দেখিয়ে চলে যাও। লাইসেন্স ঠিক আছে তো? জি। শুভ অফিসারকে লাইসেন্স দেখাতে চলে গেল। অন্যদিকে আরজু এখনো লোকটির দিকে হা করে তাকিয়ে আছে। আজও তার হৃদস্পন্দন বেড়ে গেছে। লোকটি তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ধমকে বলল, আপনি আবার এত রাতে বাইরে বেরিয়েছে? একবার মানা করেছি না বাইরে বের হতে এত রাতে। কথা কি কানে যায়নি? আরজুর সারা শরীর কেঁপে উঠল। কি ভয়ানক ধমক, টাই না দিলে তাকে। আরজু ওই ভয়ঙ্কর সুন্দর চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারল না। মাথা নিচু করে নিল। লোকটি যেমন চোখ ধাঁধানো ঠিক তেমন রাগী। তবে আরজু অবাক হল লোকটি তাকে মনে রেখেছে।
শুভ আসতেই লোকটিকে ধন্যবাদ জানালো। আরজু বাইকে উঠে বসতেই লোকটি সামনে এসে দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, লিসেন ব্রো, আমার মনে হয় এত রাতে একটা মেয়েকে নিয়ে এইভাবে বের হওয়াটা নিরাপদ না। রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে। জি স্যার, আমি বিষয়টা মাথায় রাখব। আচ্ছা, বাসায় যাও। কথাটি বলতে বলতে আবার আরজুর সাথে চোখাচোখি হয়। এবার আরজু চোখ নামিয়ে নিল। ওই ভয়ঙ্কর চোখ দেখে সে ভয়ের চাইতে বেশি দুর্বল হয়ে পড়েছে। বাইক কিছু দূর যেতেই আরজু আবার পেছনে ফিরে তাকাল। আর মুহূর্তেই তার মুখ হা হয়ে গেল, কারণ অফিসারটি এক হাত তার গালে রেখে অন্য হাতে ওই লোকটির পা জড়িয়ে ধরে কান্না করছে। আরজু ঘটনা কিছুই বুঝল না। ততক্ষণে তারা সেই রাস্তা ছেড়ে অনেক দূরে চলে এসেছে। আরজুকে চুপ থাকতে দেখে শুভ বলল, কিরে, ঠিক আছিস? হুম। মন খারাপ? না। আচ্ছা, ওই লোকটা কে? কোনো লোকটা? আরে, যে আমাদের হেল্প করল? নিবরাস নাহিদ। এমপি নিজামুল হকের নাম শুনেছিস? হে, টিভিতে দেখেছিলাম কয়েক বছর আগে। উনি তো মারা গেছেন। নিবরাস নাহিদ উনার নাতি। উনি নিজেও রাজনীতিবিদ। এইবার মেয়র পদে দাঁড়িয়েছে। আমার বেশ ভালো লাগে উনাকে। আমি শিওর উনি জিতবে। জিতবে? আমি তো ভোট উনাকেই দিব। তুইও না এইবার ভোটার হয়েছিস? আমি সাজেস্ট করব ভোট উনাকেই দিস। আরজু বেশ অবাক হল। এই লোক তাদের সিটির ফিউচার মেয়র? সে বিস্ময় নিয়ে বলল, উনাকে দেখে তো নেতাদের মতো অত বয়স্ক মনে হয় না। আরে গাধি, নেতা মানেই কি বয়স্ক নাকি? উনি জাস্ট 4 বছর আগে আমাদের ভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে। বলিস কি? এত ইয়ং নেতাকে আমি জীবনে দেখিনি। তোর জীবনটাই আর কতটুকু যে দেখবি। আজাইরা। আচ্ছা, উনি না আসলে কি হতো? আর ওই অফিসার কেমন বাজে ছিল? আমার এখনো ভয় করছে। ভয় পাচ্ছিস কেন? আমি আছি না? নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তোকে রক্ষা করব। ফিল্মি ডায়লগ কম ছাড়। আর জলদি আমাকে বাসায় পৌঁছে দে। শুভ দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা কখনোই তার অনুভূতি বুঝে না। সব সময় মজার ছলে উড়িয়ে দেয়। অথচ এই মেয়েটা কি জানে মেয়েটার চোখের এক ফোঁটা অশ্রু তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়? শুভ মুচকি হেসে বলল, জো হুকুম মহারানী। সেদিন রাতেই আরজু বাসায় পৌঁছে খালামণির কাছে অনেক বকা শুনেছে। কিন্তু তার তাতে মোটেও মন খারাপ হয়নি। কেন জানি তার মনটা বেশ ফুরফুরে লাগছিল। সে রুমে এসেই ফেসবুকে নিবরাস নাহিদ নামে সার্চ দিল। সেখানে বেশ কিছু ইনফরমেশন পেল নাহিদ সম্পর্কে, সাথে বেশ কিছু ছবি। ছবিগুলো আরজু বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বেশিরভাগ ছবিতে সাদা পাঞ্জাবি পরা, চোখ ধাঁধানো হ্যান্ডসাম লাগছে নেতা সাহেবকে। আরজু যেন ব্লাস করছে। ছবি দেখে কে বলবে লোকটা এত গম্ভীর? সে নাহিদের ভেরিফাইড পেজে লাইক ফলো দিল, কিন্তু নাহিদের রিয়েল আইডি খুঁজে পেল না। অনেক অনেক আইডি আছে, কোনটা রিয়েল বুঝতে পারল না। সারা রাত সে সেই ছবিগুলো দেখে পার করল। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন গুমড়ো মুখ লোককে দেখে তার হার্ট কত জোরে বিট করবে সে ভাবতে পারেনি। কেমন ব্যথাময় সুখ অনুভব হচ্ছে। সব কিছুই ভালো লাগছে। আজ এই অমাবস্যার রাতটাও তার কাছে বেশ উপভোগ্য মনে হচ্ছে। সে গুন গুন করে গাইতে লাগল। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে।
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। চলবে।